ভাবো তুমি এক বিশাল ধনী পরিবারের ছেলে, তোমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তবে তোমার পকেটে নিজের বলতে এক কানাকড়িও নেই। এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভির শুরুতে আমরা ঠিক এমনই একটা দম বন্ধ করা পরিবেশ দেখতে পাই, কারণ প্যানাচেল পরিবারের ৭৪ বছরের বুড়ো কর্তা কুট্টাপান হলো এই রাজত্বের একমাত্র রাজা। তাকে ভয় পেয়ে চলে না এমন কেউই নেই। তার মুখের উপর কথা বলা মানে সাক্ষাৎ নিজের বিপদ টেনে আনা। ৩ ছেলে থাকা সত্ত্বেও কুট্টাপানের মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই, যার ফলে এই বিশাল অ্যাসেটের ভিতরে থেকেও সবাই আসলে একটা কুকুরের চেয়েও জঘন্য লাইফ পার করছে। এবার আসি কুট্টাপানের ছেলেদের কথায়, যারা বাবার সম্পত্তির আশায় নিজেদের জীবন নষ্ট করছে। কুট্টাপানের বড় ছেলের নাম জামান। বেশ কিছুদিন আগে জামানের ডিভোর্স হয় তার বউয়ের সাথে, যার ফলে সে এখন তার বাবার রাবার অ্যাসেটের দেখাশোনা করে আর সারাদিন পারিবারিক হতাশার কারণে প্রচুর মদ খেয়ে পড়ে থাকে। আর এই মদ খাওয়ার কারণেই সে প্রায়শ সবার সাথে বেশ বাজে রকমের আচরণ করে। কুট্টাপানের মেজর ছেলে হলো জেসান, যার দায়িত্বে আছে বাবার শহরের ব্যবসা আর দোকানপাট। জেসানের স্ত্রী বিনসি পুরো বাড়ির রান্নাবাড়ার কাজ থেকে শুরু করে সব কাজ একা হাতে সামলায়। তবে বিনসির জীবনে তার নিজস্বতা বলে কিছুই নেই। বিশেষ করে কুট্টাপান তার সাথে কাজের মহিলার চেয়েও জঘন্য ব্যবহার করে। এভাবে সে নীরবে এই পরিবারের সব অত্যাচার আর অবহেলা সহ্য করে যায়। শুধু তাই নয়, তাদের কোনো সন্তান নেই বলে বিনসি মনে মনে অনেক হতাশায় ভোগে। আসলে এই বাড়ির নিয়ম কারণ এতটাই কড়া যে কেউ নিজেদের মতো এক পাও ফেলতে পারে না। তবে এই পুরো ফ্যামিলির ডাইনামিক্সের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো জোজি, অর্থাৎ কুট্টাপানের ৩য় ছেলে। প্রতিটা বড় পরিবারে যেমন একটা অকর্মণ্য সদস্য থাকে, জোজিও ঠিক যেন তাই। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মাঝপথে ছেড়ে দিয়ে জোজি এখন কোনো কাজ না করেই সারাদিন বিছানায় শুয়ে ঘোড়ার ঘাস কাটে। তার কাজ হলো ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে সারাদিন ঘরে চাদর মুড়ি দিয়ে ঘুমানো, আর মাঝে মাঝে বাবার ব্যাংক থেকে টাকা চুরি করে সেই টাকা ঘোড়ার পিছনে ওড়ানো। আর এবার যাকে দেখছো সে হচ্ছে জামানের ছোট ছেলে পপি। মুভির এই সিনে আমরা দেখতে পাই পপি তার দাদুর ফোন থেকে ওটিপি চুরি করে একটা ইয়ারগান অর্ডার করেছিল। আসলে পপি থেকে শুরু করে বাড়ির সবাই তো আর কুট্টাপানের সামনে কিছু করতে পারে না, তাই তো অগোচরে সবাই কোনো না কোনোভাবে নিজেদের কাজ হাসিল করে নেয়। এভাবে পার্সেলটা হাতে পেয়ে পপি সেটা নিয়ে বাগানে চলে যায় নিজের নিশানা প্র্যাকটিস করতে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় তার ছোট কাকা জোজি। জোজি তাকে চরম লেভেলের বকা দেয় এরকম একটা গান নেয়ার জন্য, আর সেই গানটা সে নিজের কাছে রেখে দেয়। এদিকে আমরা আরো জানতে পারি যে কুট্টাপান তার এই নিষ্কর্মা ছোট ছেলেকে একদম সহ্য করতে পারে না। একদিন জোজি তার বাবার অ্যাকাউন্ট থেকে ৮,০০০ টাকা চুরি করেছিল, আর কুট্টাপান সেটা ধরে ফেলতেও বেশি সময় লাগে না। আসল কাহিনী জানার পর কুট্টাপান জোজির গলা চেপে ধরে। মানে বুঝতেই পারছো, বয়স বেশি হলেও তার গায়ে এখনো কত জোর। এখন এমন চরম মাত্রায় অপমান পেয়ে জোজি ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। ঘৃণা আর অপমানে তার চোখ মুখ একদম লাল হয়ে যায়, আর এভাবে প্রতিনিয়ত তার বুকে বাসা বাঁধতে থাকে নিজের বাবার প্রতি তীব্র ঘৃণা। জোজি বুঝতে পারে এই বাড়িতে সে কেবল একটা ফেলনা বস্তু হয়ে আছে। মোট কথা, বাবারের নির্মম আচরণ জোজির মনের ভিতরের প্রতিশোধের একটা বিষাক্ত বীজ বুনে দেয়। এভাবেই একদিন আমরা দেখতে পাই কুট্টাপান তার বাড়ির পাশের পুকুরে গেছে কাজের তদারকি করতে। এখানে এসে সে দেখতে পায় এই পুকুরের কাদায় মোটরের একটা ভাল্ব খুব বাজেভাবে আটকে গেছে। এটা দেখে থোট্ট সুধি নামের এক লোক সেখানে ৬টা পটকা বা বিস্ফোরণ ব্যবহারের পরামর্শ দেয়। কিন্তু কুট্টাপান কারো কোনো কথা না শুনেই নিজেই নেমে পড়ে সে ভাল্বটাকে টেনে উপরে তোলার জন্য। সে তার গায়ের প্রচন্ড শক্তি দিয়ে ওই পাইপটা টেনে বের করতে সক্ষম হয়। তবে এই কাজ করে শক্ত পাইপ সে বের করতে পারে ঠিকই, কিন্তু এরপর যা ঘটে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই অধিক জোর খাটাতে গিয়ে তার গায়ে পড়ে যায় অতিরিক্ত প্রেসার, যার ফলে কুট্টাপান সেখানেই এক মারাত্মক স্ট্রোক করে বসে। মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারিয়ে লুটে পড়ে কাদার মাঝে। এই দৃশ্য দেখে বাড়ির লোকজন দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা জানায় কুট্টাপানের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার বাঁচার আশা একদম নেই বলেই তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যার ফলে এই খবর শুনে পরিবারের সবার ভিতরে দেখা যায় এক অদ্ভুত প্রতিক্রিয়া। মুখে সবাই হাউমাউ করে কাঁদলেও ভেতরে ভেতরে সবাই খুশি। কিন্তু আসল কাহিনী হলো তারা কেউই কুট্টাপানের জন্য মন থেকে কাঁদছিল না, বরং সবাই মনে মনে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। বিশেষ করে এইখানে দেখা যায় জেসন আর জামানের চোখের মধ্যে একটা অদ্ভুত লো ফুটে উঠতে। শুধু তাই নয়, তারা তো গোপনে নিজেদের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়েও আলোচনা শুরু করে দেয়। তার মানে এই কুট্টাপান মরতে দেরি করলেও তাদের সম্পত্তি ভাগ হতে দেরি হবে না।
তবে প্রশ্ন হচ্ছে কুট্টাপান কি আসলেই মরবে, নাকি এখানেও সৃষ্টিকর্তা অন্য কোনো পথ দেখাবে। এখানে হসপিটালের ভিতরে পাঞ্চাল পরিবারের নোংরা রূপটা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। কুট্টাপান বিছানায় শুয়ে মৃত্যুর সাথে এক প্রকার প্রাঞ্জাল উঠছে। তবে এদিকে তাদের ছেলে মেয়েদের মাথায় ঘুরছে অন্য চিন্তা। হসপিটালে তাদের দেখতে আসে ফেলিক্স নামের এক কাজিন। ফেলিক্স পেশায় একজন ডাক্তার এবং সে এই পরিবারের বেশ কাছের মানুষ। সে এসে যখন জানায় কুট্টাপানের বাঁচার আশা একদম নেই, তখন জেসানের মাথায় ঢোকে এক নতুন বুদ্ধি। জেসান ফিলিক্সকে জিজ্ঞেস করে যে সে তার বাবার আঙ্গুলের ছাপ নিয়ে ব্যাংকে আটকে থাকা চেকগুলো পাস করাতে পারবে কিনা। তার মানে বুঝতেই পারছো, বাপ বিছানায় পড়ে ঢুকছে আর ছেলেদের চিন্তা হলো ব্যবসায় আটকে থাকা পেমেন্ট নিয়ে। তবে ফিলিক্স তাদের কড়া ভাষায় সাবধান করে দেয়। সে পরিষ্কার জানায় এমন কোনো জালিয়াতি করলে পুরো পরিবারকে সোজা জেলে যেতে হবে। এভাবে বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই কুট্টাপানকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়েছে। তবে সে এখন সম্পূর্ণ প্যারালাইজড। যেই মানুষটার ভয়ে একদিন পুরো বাড়ি তটস্থ থাকতো, সে এখন নিজের শরীরটাও নাড়াতে পারছে না। তাই তাকে যখন চ্যাংদোলা করে দোতলার ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ে। কারণ জীবনে প্রথমবারের মতন এই অহংকারী মানুষটাকে অন্য কারোর উপর নির্ভর হতে হচ্ছে। তবে বাবার এই চরম অসহায়ত্ব দেখে ছেলেদের মনে বিন্দুমাত্র দয়া হয় না, বরং এবার শুরু হয় বড় ছেলে জামানের নতুন মাতব্বরি। বাবা বিছানায় পড়ার সাথে সাথে সে নিজের এই বাড়ির নতুন কর্তা ভাবতে শুরু করে। সে হুকুম জারি করে দেয় যে এখন থেকে প্রতিদিন রাত 8টায় সবাইকে বাবার জন্য প্রার্থনায় বসতে হবে। আসলে এটা কোনো প্রার্থনা ছিল না, এটা ছিল জামানের নিজের পাওয়ার দেখানোর একটা সস্তা উপায়। এদিকে মেজ ছেলে জেসান নীরবে দাঁড়িয়ে জামানের এই মাতব্বরি দেখতে থাকে আর ভেতরে ভেতরে ফুঁসতে শুরু করে। জেসানের নিজেরও তখন খুব টাকার দরকার, কারণ পরিবারের খরচ আর চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে জেসানকে তার স্ত্রী বিনসির জমানো ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে হয়েছে, যার ফলে তাদের স্বামী স্ত্রীর ভিতরেও এখন শুরু হয়েছে এক সাইকোলজিক্যাল টানাপোড়েন। বিনসির লাইফে এমনিতেও কোনো স্বাধীনতা নেই, তার উপর নিজের জমানো শেষ সম্বলটুকু হারিয়ে সে আরো বেশি হতাশায় ডুবে যায়, যার ফলে সে নীরবে সবার জন্য রান্না করে আর ভাবে যে কবে জঘন্য জীবন থেকে সে মুক্তি পাবে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরপর এক রাতে আমরা দেখতে পাই জামান বরাবরের মতোই প্রচন্ড মদ খেয়ে টাল হয়ে আছে। এই অবস্থায় সে জোজিকে হুকুম দেয় ডক্টর ফেলিক্সকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসতে। জোজি তখন বাধ্য হয়ে ফেলিক্সকে গাড়িতে করে নিয়ে যায়। তবে রাস্তায় যেতে যেতে জোজি ফেলিক্সকে একটা মারাত্মক প্রশ্ন করে বসে। সে সরাসরি জানতে চায় বাবার কতদিন বাঁচবে। তখন ফেলিক্স তাকে সাফ জানিয়ে দেয় যে কুট্টাপানের অবস্থা এতটাই খারাপ যে আজকের রাত পার করাটাই তার জন্য অনেক মুশকিল। ব্যাস এই কথাতেই জোজির মাথার ভিতরে সব ক্যালকুলেশন পুরো বদলে যায়। ফেরার পথে জোজির চোখের সামনে যেন কোটি কোটি টাকার সম্পত্তি আর স্বাধীনতার স্বপ্ন ভাসতে থাকে। বাড়িতে ফিরে জোজি সোজা চলে যায় তার বাবার ঘরে। বিছানায় পড়ে থাকা বাবার দিকে সে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সে রাতের কথা, যেদিন এই বাবাই তার গলা টিপে ধরেছিল। সে কুট্টাপানের প্যারালাইজ হাতটা শূন্যে তুলে সাথে সাথেই ছেড়ে দেয়। প্রাণহীন হাতটা ধপ করে পড়ে যায় বিছানায়। তার মানে যে হাত দিয়ে একদিন কুট্টাপান জোজির গলা চেপে ধরেছিল, সেই হাত আজ একদম শক্তিহীন। বাবার এই চরম অসহায়ত্ব দেখে জোজির ঠোঁটের কোণে ফুটে ওঠে এক শয়তানি হাসি। সে বুঝতে পারে এখন এই বাড়িতে কুট্টাপান নয়, বরং তার নিজের রাজত্ব শুরু হতে যাচ্ছে। তবে জোজির এই শয়তানি হাসি তো কেবলই শুরু, আর এরপরেই এই বাড়িতে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য কেউই প্রস্তুত ছিল না। এখন পুরো পরিবারের মনে হচ্ছিল যে তাদের বাবা হয়তো আজকের রাত পার করতে পারবে না, কিন্তু আসল কাহিনী হলো সৃষ্টিকর্তার খাতায় লেখা আছে অন্য কিছু। ঠিক এর পরের সিনে আমরা দেখতে পাই কুট্টাপানের পাপ মোচনের জন্য বাড়িতে একটা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ফাদার কেভিন নামের এক কড়া স্বভাবের যাজক সে প্রার্থনা পরিচালনা করছিলেন। তবে প্রার্থনার মাঝে কুট্টাপান প্রচন্ড ছটফট করতে থাকে। তার এই কষ্ট দেখে বড় ছেলে জামান আর সহ্য করতে পারে না। সে মাঝপথে ফাদারকে থামিয়ে দেয়। শুধু তাই নয়, ফাদারের করা নিষেধ অমান্য করে জামান জোরপূর্বক তাকে হসপিটালে নিয়ে আসে। আর এই চরম অসম্মানের কারণে ফাদার কেভিন তাদের উপর প্রচন্ড রেগে যান। এদিকে হসপিটালে কুট্টাপানের জরুরি সার্জারি শুরু হয়, আর বাড়িতে বসে জোজি ভাবতে থাকে যে তার বাবা হয়তো কখনোই ফিরে আসবে না, যার ফলে সে পপিকে দিয়ে আবারও ওটিপি চুরি করে নানা জিনিসপত্র অর্ডার করতে শুরু করে। শুধু তাই নয়, বাবার অ্যাকাউন্ট থেকে সে নিজের ইচ্ছামতো টাকাও সরাতে থাকে, কারণ তার বিশ্বাস ছিল বুড়ো বাপ তো মরেই যাচ্ছে,
এসব আর ধরবে কে? অন্যদিকে মুখে সবাই বাবার জন্য প্রার্থনা করলেও ভেতরে ভেতরে সবাই শুধু তার শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই হসপিটাল থেকে একটা ফোন আসে জেসনের কাছে। এখানে খবর আসে যে সার্জারি একদম সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে এবং কুট্টাপ্পানও পুরোপুরি বিপদমুক্ত। এই খবর শুনে তো জোজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে যেই বাবার মৃত্যুর দিন সবাই গুনছিল সে আবারও ফিরে আসতে চলেছে। ঠিক এভাবে কুট্টাপ্পানকে আবারও হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। তবে এবার তার রিকভারি দেখে সবার চোখ কপালে উঠে যায়। মেজো ছেলে জেসনের তো খুব টাকার দরকার ছিল, তাই সে বাবার কাছে গিয়ে বলে তার ব্যাংকের পাওয়ার দিলে সে চেকগুলো সই করে ব্যবসায় কাজে লাগাতে পারে। এখন জেসন ভেবেছিল বাবা তো প্যারালাইজড, সে আর কি বা করবে। কিন্তু আসল কাহিনী হলো কুট্টাপ্পান তার সুস্থ বাঁ হাত দিয়ে চেক বইতে একদম পারফেক্ট একটা সাইন করে দেখায়। মানে বুঝতেই পারছো এই বুড়ো কতটা ধুরন্ধর। এরপর জেসন যখন তার আটকে থাকা ফ্ল্যাটের পেমেন্টের জন্য বাবার কাছে সাহায্য চায় তখন কুট্টাপ্পান তাকে মুখের উপরেই না করে দেয়। কুট্টাপ্পান সোজা জানিয়ে দেয় যে সে ভালো করেই জানে তার ছেলেরা তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এখন বাবার কাছ থেকে এমন চরম অপমান পেয়ে জেসন নিচে নেমে আসে। সে তার স্ত্রী বিন্সির কাছে গিয়ে সব খুলে বলে। এই কথা শুনে বিন্সির মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে এই জঘন্য বন্দি দশা থেকে তার কোনোদিনই মুক্তি মিলবে না। জোজি দূর থেকে তাদের এই হতাশা খুব ভালো করে লক্ষ্য করছিল। সেও বুঝতে পারে যে এই বাড়িতে সবার সমস্যায় একটাই, আর তা হলো স্বয়ং কুট্টাপ্পান। এরপর জোজি নিজেই সোজা বাবার ঘরে চলে যায় কথা বলার জন্য। সে কুট্টাপ্পানকে গিয়ে বলে যে সে কখনোই তার বাবার কাঙ্ক্ষিত সন্তান হতে পারেনি। সে তার বাবার চোখে সবসময় একটা ডিফেক্টেড বা সেকেন্ড পিস হিসেবেই থেকে গেছে। জোজি খুব ইমোশনাল হয়ে বলে যে তার নিজের যৌবন এই চার দেয়ালের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে তার বাবাকে অনুরোধ করে সম্পত্তি ভাগাভাগি করে দিতে এবং তাদের উপর অন্তত জীবনের শেষ সময় একবার বিশ্বাস রাখতে। জোজি ভেবেছিল তার এই ইমোশনাল কথায় হয়তো বাবার মন গলবে, কিন্তু আসল কাহিনী হলো কুট্টাপ্পানের মতন চারু মানুষের মনে কোনো দয়া মায়া নেই। জোজির কথা শেষ হতে না হতেই সে তার সুস্থ হাত দিয়ে জোজির গলা চেপে ধরে। যে যদি একটু আগে সম্পত্তির স্বপ্ন দেখছিল সে এখন বাবার হাতের মুঠোয় দম বন্ধ হয়ে মারা যাওয়ার জোগাড়। কুট্টাপ্পান তাকে ছিটকে দূরে ফেলে দেয়। চরম অপমান আর রাগে জোজির চোখ ফেটে পানি চলে আসে। সে বুঝতে পারে এই বাড়িতে ভিক্ষা করে কোনোদিন কিছু মিলবে না। তার মানে নিজের অধিকার তাকে নিজেকেই ছিনিয়ে নিতে হবে। আর ঠিক এইখান থেকে জন্ম নেয় এক ভয়ানক খুনি জোজি। তবে সাধারণ জোজি তার ফাইনালি কি করতে যাচ্ছে তা জানার আগে ভিডিওটা যদি এখনো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে ভুলো না। যাই হোক, একটা ভীতু মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন যে সে কতটা ভয়ানক হতে পারে সেটা জোজিকে দেখলে বোঝা যায়। কুট্টাপ্পানের কাছে চরম অপমানিত হওয়ার পর জোজি তার মাস্টার প্ল্যান ছেঁকে ফেলে। সে বুঝতে পারে যে সরাসরি বাবার গায়ে হাত তোলার সাহস তার কোনোদিনই হবে না, তাই তো সে বেছে নেয় এক নীরব ঘাতকের পথ। জোজি বাজার থেকে বাবার আসল ওষুধের মতো দেখতে হুবহু কিছু নকল ওষুধ কিনে আনে। এরপর সুযোগ বুঝে সে আসল ওষুধের বদলে ওই নকল ওষুধগুলো কুট্টাপ্পানের ঘরে রেখে দেয়। তার মানে যে ওষুধগুলো কুট্টাপ্পানকে সুস্থ করার কথা সেগুলো এখন তার মৃত্যুর কারণ হতে যাচ্ছে। তবে এই ভয়ানক কাজটা করার সময় ঘটে যায় একটা মারাত্মক ঘটনা। জোজি যখন ওষুধ বদলাচ্ছিল তখন তার মেজ ভাবে বিন্সি তাকে নিজ চোখে দেখে ফেলে। কিন্তু আসল কাহিনী হচ্ছে বিন্সি সব কিছু দেখেও একদম নিশ্চুপ থাকে। সে জোজিকে বাধা দেওয়া তো দূরে থাক, কাউকে একটা শব্দও বলে না, কারণ বিন্সি নিজেরও এই দম বন্ধ করা জীবন আর ভালো লাগছিল না। সেও ভেতরে ভেতরে চাচ্ছিল এই স্বৈরাচারী বুড়োটা যেন তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নেই, যার ফলে এই কাণ্ডে জোজি আর বিন্সি হয়ে ওঠে একে অপরের নীরব পার্টনার। এরপর জোজি শুধু একটা ভালো খবরের অপেক্ষা করতে থাকে। সে পুকুর পাড়ে ছিপ ফেলে মাছ ধরার ভান করে আর ভাবে কখন তার বাবার নামের বড় মাছটা জালে আটকাবে। ঠিক তখনই বাড়ি থেকে বিন্সির গগন বিদারী কান্নার আওয়াজ ভেসে আসে। তার মানে জোজির মাস্টার প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। কুট্টাপ্পান চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবার মৃত্যুর খবর শুনে জামান আর জেসনও ছুটে আসে। তবে তাদের চোখে মুখে কোনো শোক ছিল না, বরং তারা হাউমাউ করে কাঁদলেও ভেতরে ভেতরে সবাই যেন একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এই মৃত্যুর পরে শুরু হয় এক ঝামেলা।
বাবার ফিউনারেলের দিন জামান প্রচন্ড মদ খেয়ে পুরো মাতাল হয়ে পড়ে। সে জেদ ধরে বসে যে বাবার লাশ বের করার সময় সে পটকা ফুটিয়ে উদযাপন করবে। জেসন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জামান কারো কথা কানে তোলে না। এদিকে ফাদার কেভিন এই খবর পেয়ে চরম রেগে যায়। সে জেসনকে পরিষ্কার জানিয়ে দেয় যে জামান যদি ফাজলামো বন্ধ না করে তবে সে প্রার্থনায় আসবে না। কিন্তু জামান উল্টো ফাদারের কথার জবাব দেয় চরম অধ্যতার সাথে। সে ফাদারকে স্মরণ করিয়ে দেয় যে এই চার্চের জমিও কুট্টাপানের দান করা। তার মানে বাপের লাশের সামনে দাঁড়িয়েও জামানের ক্ষমতার দম্ভ একটুও কমেনি। যাই হোক, জেসন অনেক কষ্টে ফাদারকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর পটকা ফোটানোর চরম বিশৃঙ্খলার মাঝেই কুট্টাপানের শেষ কৃত্য শেষ হয়। তবে বাবার মৃত্যুর পর পরিবারের সবার আসল রূপটা যেন আরো নগ্নভাবে বেরিয়ে আসতে শুরু করে। বিশেষ করে জেসন আর জামানের ভিতরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে শুরু হয় এক সাইকোলজিক্যাল লড়াই। আর এই সুযোগটাই কাজে লাগায় আমাদের মাস্টারমাইন্ড জোজি। কিন্তু জোজি কি আসলে এই পারফেক্ট মার্ডার প্ল্যান করে পার পেয়ে যাবে, নাকি এই নীরব খুনের কোনো প্রমাণ এখনো রয়েছে? এদিকে বাবার মৃত্যুর পর পাঞ্চেল পরিবারে যেন এক অদ্ভুত শান্তির সুবাস বইতে শুরু করে। এই যেমন বিনসি এখন নিজের জন্য একজন কাজের মেয়ে রেখেছে, যা কুট্টাপান বেঁচে থাকলে স্বপ্নেও ভাবা যেত না। অন্যদিকে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ডাক্তার ফেলিক্সের উপস্থিতিতে একটা মিটিং বসে। ফেলিক্স জানায় যে কুট্টাপান তার উইলে জ্যামানকে রাবারের অ্যাসেট, জেসনকে শহরের ব্যবসা আর জোজিকে এই বিশাল বাড়িটা দিয়ে গেছে। এখন জেসনের তো খুব টাকার দরকার ছিল, তাই সে এখনই সম্পত্তি ভাগ করতে চায়। কিন্তু আসল কাহিনী হলো জামান এই প্রস্তাবে সরাসরি না করে দেয়, কারণ সে জানে এখন সম্পত্তি ভাগ করলেও গ্রামের মানুষ বলবে তারা সম্পত্তির লোভে বাবাকে মেরে ফেলেছে। তাছাড়া কুট্টাপানের কোনো পোস্টমর্টম না হওয়ায় এমনিতেও মানুষের মনে সন্দেহের দানা বেঁধেছিল। তবে এই মিটিংয়ে জোজি নিজেকে খুব দায়িত্ববান সাজিয়ে জেসনকে 3 লাখ টাকা ধার দেওয়ার প্রস্তাব দেয়। মানে বুঝতে পারছো, জোজি টাকা চুরি করতে করতে সে অনেক চালাক হয়ে গেছে। এদিকে কুট্টাপানের মৃত্যুর 40 দিন পর এক স্মরণ সভার আয়োজন করা হয়। তবে সেখানেও জামান প্রচন্ড মদ খেয়ে ফাদার কেভিনের সাথে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এখন জোজি এই সুযোগ কাজে লাগিয়ে সবার সামনে জামানকে বাবার আত্মার শান্তি কথা বলে জ্ঞান দিতে শুরু করে, যার ফলে জামান রেগে গিয়ে সবার সামনে জোজিকে প্রচন্ড মারধর করে। তার মানে আগে কুট্টাপান তাকে মারধর করত, আর এখন তার বড় ভাই সবার সামনে হাত তুলছে। এই সব দেখে জোজির মনে হয় সে আসলে এক জেলখানা থেকে আর এক জেলখানায় এসে পড়েছে। ঠিক সেই রাতেই জোজি এক ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখে পুকুরের পানি থেকে তার মৃত বাবা জ্যান্ত হয়ে উঠে আসছে। এই স্বপ্ন দেখে জোজি প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় সে আসল ওষুধের কথা, যেগুলো সে পুকুরের পাড়ে লুকিয়ে রেখেছিল। যার ফলে মাঝরাতে জোজি চুপিচাপি সেই পুকুর পাড় চলে যায়। সে পাথরের নিচ থেকে আসল ওষুধের প্যাকেটগুলো বের করে আনে। এরপর সে সব ওষুধ গুঁড়ো করে পুকুরের পানিতে ফেলে দেয়, আর ওষুধের মোড়কগুলো পুড়িয়ে ফেলার জন্য সে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তবে আসল কাহিনী হলো সেই আগুন হঠাৎ করেই চলে যায় নিয়ন্ত্রণের বাহিরে। আগুনের লেলিহান শিখা দেওয়ালের সাথে থাকা জালে ধরে যায় এবং বড় একটা দাগের সৃষ্টি হয়। কিন্তু জোজি কোনো মতো আগুন নিভিয়ে ঘরে ফিরে আসে। তবে তার করা সেই ভুলটা পরের দিন সকালে জামানের চোখে পড়ে যায়। জামান তাকে জিজ্ঞেস করে যে সে পুকুর পাড়ে বসে সিগারেট খাচ্ছিল কিনা। জোজি তো ভয়ে কাঁপতে থাকে এবং মিথ্যা বলে যে সে খাল পাড়ে ছিল। এই একটা মিথ্যা কথায় জোজির জীবনে আর একটা নতুন বিপদের দরজা খুলে দেয়। জামান জোজিকে জানায় যে থোট্টা সুধি নামের এক লোক জোজির নামে বাজে কথা ছড়াচ্ছে। সুধি নাকি বলেছে কুট্টাপান যখন মারা যায় তখন জোজি একটা মাছবিহীন পুকুরে ছিপ ফেলে বসেছিল। শুধু তাই নয়, বাবার মৃত্যুর খবর শুনেও সে নাকি কোনো রিয়াকশন না দেখিয়ে একদম স্লো মোশনে হেঁটে আসছিল। এই কথা শোনার পর জোজির যেন কলিজা শুকিয়ে আসে। সে বুঝতে পারে তার পারফেক্ট মার্ডারের থিওরি এবার সবার সামনে ফাঁস হয়ে যাবে। এদিকে জামান রাগে ফুঁসতে ফুঁসতে খালের দিকে চলে যায় থোটা সুদিকে শায়েস্তা করতে। তখন জোজি আর কোনো উপায় না পেয়ে সে নিজে ইয়ার গানটা প্যান্টের পকেটে লুকিয়ে জামানের পিছু নেয়। এভাবে খালের সামনে গিয়ে জামান সুধিকে পেয়ে প্রচন্ড মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পালানোর সময় সুধি তার কাছে থাকা দেশীয় বোমা বা বিস্ফোরক সেখানে ফেলে রেখে যায়। আর এখান থেকেই শুরু হয় জোজির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সুধি চলে যাওয়ার পর জামান জোজির দিকে ঘুরে আসে। সে তাকে চেপে ধরে জিজ্ঞেস করে সে কেন মিথ্যা বলছে। এখন জামান যখন জোজির গলা চেপে ধরে তখন তার মনে পড়ে যায় তার বাবার সেই চরম অত্যাচারের কথা।
ভয়ে আর অপমানে জোজির মাথা পুরোই ব্ল্যাঙ্ক হয়ে ওঠে। সে নিজের আসল রূপ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তার প্যান্ট থেকে ইয়ারগান বের করে সরাসরি জামানের ঘাড়ে গুলি করে বসে। শুধু তাই নয়, এরপর সে পিছন থেকে আর একটা গুলি করলে জামান ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। শুধু তাই নয়, এরপর জোজি ওই দেশীয় বোমা জামানের উপরে ফাটিয়ে দেয় আর মুহূর্তের মাঝেই জোজির হাতে মৃত্যু হয় তার বড় ভাইয়ের। এভাবেই জামানকে খুন করার পর জোজি এক ভয়ানক মিথ্যা কাহিনী সাজায়। সে সবাইকে বলে যে সে ওই রাস্তা দিয়ে স্কুটারে করে যাচ্ছিল। তখন সে দেখতে পায় জামান থোরটা সুদিকে ধাওয়া করছে এবং হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়। যেহেতু জামানকে এমনিতে কেউ পছন্দ করতো না, তাই সবাই খুব সহজে জোজির এই বানোয়াট কথা বিশ্বাস করে নেয়। শুধু তাই নয়, পুলিশও সুধিকে খোঁজার জন্য যোদ্ধার তল্লাশি শুরু করে। এদিকে জোজির ভিতরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। যে জোজি সবসময় পপিকে ধমক দিত, সে এখন পপির সাথে খুব ভালো আচরণ করে এবং সবসময় হাতে একটা বাইবেল নিয়ে ঘোরে। আসলে এটা ছিল জোজির সাধু সাজার এক চরম ভণ্ডামি, কারণ সে তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে সবসময় ইন্টারনেটে জামান মার্ডার কেসের আপডেট চেক করতে থাকে। এখন এভাবেই হয়তো জোজি বেঁচে যেত, কিন্তু আসল কাহিনী হলো পাপ কখনো চাপা থাকে না। একদিন ডাক্তার ফিলিক্স এসে জেসনকে এক ভয়ানক খবর দেয়। সে জানায় ফরেন্সিক রিপোর্টে জামানের শরীর থেকে ইয়ারগানের গুলি পাওয়া গেছে। তার মানে জামানকে বোমা মারার আগে গুলি করা হয়েছিল। ফেলিক্স আরও জানায় যে পুলিশ কালই এই বাড়িতে আসবে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে। এই খবর শুনে জেসন আর ভিন্সি তো রীতিমতো কাঁপতে থাকে। পরের দিন সকালে এই খবর চলে যায় জোজির কানেও, তাই সে এবার ঘর থেকে বেরিয়ে দেখে পুরো বাড়ির চিত্র একদম পাল্টে গেছে। সব কাজের লোকের থেকে শুরু করে জেসন, বিন্নি আর পপি দরজার সামনে তার জন্য অপেক্ষা করছে। ঠিক এই সিনে আমরা দেখতে পাই পাঞ্চেল পরিবারের সবাই জোজির আসল রূপটা চিনে ফেলেছে, কারণ পপি এরই মাঝে সবাইকে বলে দিয়েছে যে জোজি তার কাছ থেকে ভয়ঙ্কর ইয়ার গানটা কেড়ে নিয়েছিল। এখন জোজি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে মিথ্যা বোঝানোর চেষ্টা করে। সে জানায় যে এটা বাইরের কাজ, কিন্তু আসল কাহিনী হলো কেউ আর তার এই মিথ্যা কথা বিশ্বাস করে না। সবাই জোজির দিকে এক চরম আতঙ্কে তাকিয়ে থাকে। তখন জোজি বুঝতে পারে যে সে পুরোপুরি ধরা খেয়ে গেছে, তাই সে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে জেসনকে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়। আর এখানেই জোজি তার জীবনের সবচেয়ে জঘন্য চালটা চালে। জোজি জেসনকে সরাসরি ব্ল্যাকমেল করতে শুরু করে। সে অত্যন্ত ঠান্ডা মাথায় স্বীকার করে যে সে নিজেই তার বাবা এবং ভাইকে খুন করেছে। শুধু তাই নয়, সে জেসনকেও হুমকি দেয় যে পুলিশ এলে সে জেসন আর ভিন্সির নামও এই খুনের সাথে জড়িয়ে দেবে। এখন জোজি জেসনকে মনে করিয়ে দেয় যে সে জেসনকে যে 3 লাখ টাকা দিয়েছিল সেটাকে সে মুখ বন্ধ রাখার ঘুষ হিসাবে পুলিশের কাছে প্রমাণ করবে। কিন্তু জেসন এবার আর কোনো ভয় পায় না। সে জোজিকে মুখের উপর পরিষ্কার জানিয়ে দেয় যে গলা কেটে ফেললেও সে জোজির সাথে থাকবে না। এখন জেসনের এই কথা শোনার পর জোজির ঠোঁটে ফুটে ওঠে এক সাইকোপ্যাথিক হাসি। সে বুঝতে পারে এই খেলায় তার পুরোপুরি হার নিশ্চিত। তাই এবার জোজি কি করবে সেটাই দেখার পালা। তো এরপর জোজি তার ঘরে ফিরে গুগলে সার্চ করে যে মানুষের ব্রেনের সবচেয়ে দুর্বল অংশ কোনটা। তারপর সে সবাইকে একটা সুইসাইড নোট পাঠায়, যেখানে সে লেখে তার এই মৃত্যুর জন্য পুরো পরিবার দায়ী। এই মেসেজ পাঠানোর পরপরই জোজির বন্ধ ঘর থেকে ইয়ারগানের গুলির শব্দ ছুটে আসে। এরপর সবাই গিয়ে দেখতে পায় জোজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এরই মাঝে হয়তো শেষ হয় জোজির কাহিনী, কিন্তু আসল কাহিনী হচ্ছে জোজি মারা যায় না। তাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন দেখা যায় সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ হসপিটালে এসেছে জোজির কনফেশন বা জবানবন্দি নিতে। জোজির পুরো শরীর অবশ, সে কেবল চোখের পলক ফেলতে পারে। তাই পুলিশ তাকে জিজ্ঞেস করে যে সে নিজের অপরাধ স্বীকার করছে কিনা। পুলিশ তাকে হাঁ সূচক উত্তরে চোখ বন্ধ করতে বলে, কিন্তু এখানে দেখা যায় জোজি তার চোখ খোলা রেখেছে এবং ওই পুলিশ অফিসারের দিকে তাকিয়ে আছে। তার মানে যে জোজি এতদিন স্বাধীনতার জন্য নিজের বাবাকে খুন করেছিল সে আজ নিজেই নিজের শরীরে বন্দী হয়ে গেছে। এই পাঞ্চাল পরিবারের সবাই আসলে কুট্টাপানের মৃত্যু চেয়েছিল, কিন্তু জোজি সেই কাজটা নিজ হাতে করে আজ এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই সাইকোলজিক্যাল কার্মা মুভিটা এখানেই শেষ হয়।